প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি যে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সেকেন্ড ইয়ারের পড়াশোনাটা খুব দ্রুততার সাথে বইয়ের সাথে নিজের সংযোগ ঘটাতে হবে, সেই আলোকে পড়াশোনাটা শুরু করো। গত ক্লাসটা তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকছো। সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা উল্লেখ করার কথা ছিল, কিন্তু তোমাদের ক্ষেত্রে সেরকম কোনো প্রশ্ন আমি পাই নাই। আশা করতেছি যে তোমরা সেগুলো সব কিছুই বুঝে ফেলেছ। তারপরেও বলবো, যারা এখনো পর্যন্ত ক্লাসটা হয়তো দেখে নাই, তাদেরকে তোমরা একটু জানিয়ে দিবা যে পড়াশোনাটা শুরু করা দরকার। নিজেরা নিজেদেরকে সাথে যোগাযোগ করে পড়াশোনার পরিবেশটা তৈরি করো। আশা করতেছি যে তোমাদের আর খুব বেশি দিন এভাবে ক্লাস করতে হবে না। অচিরেই আমরা হয়তো অন্য কোনো মাধ্যমে চলে যাব, অথবা তোমাদেরকে হয়তো সরকার সরাসরি কলেজে নিয়ে আসবে। তাহলে সেই পর্যন্ত যতটুকু চেষ্টা করে যাও, কারণ পরীক্ষায় বসতে হলে অন্তত কিছুটা তো প্রিপারেশন নিতে হবে। আর যদি কিছুটা হলেও আমরা এখান থেকে শিখে যেতে পারি, তাহলে যতটুকু সময় আমরা ক্লাসে পাবো বা পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টুকু পাওয়া যাবে সেটুকুকে কাজে লাগানো যাবে। এখন যদি সময় নষ্ট করে হেলায়, তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে এই বিষয়গুলো আমাদের জন্য অনেক বোঝা হয়ে যাবে। আমাদের সিলেবাস, কোকারিকুলাম বা দেখা যাচ্ছে এই সম্পর্কে বোর্ড এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয় নাই। ফলে আমরা সিলেবাসটা সম্পূর্ণ বই ধরেই তোমাদের জন্য সিলেবাস প্রণয়ন করে তোমাদেরকে ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য রেডি করতেছি। তোমরা পড়াশোনা করো এবং সেক্ষেত্রে কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, সংশ্লিষ্ট টিচারের সাথে যোগাযোগ করে সেই বিষয়টা জেনে নাও। কারণ তোমার নিজের ইচ্ছা অনেক বেশি দরকার। সেক্ষেত্রে তুমি যদি শিখতে চাও, তাহলে যে কোনো জায়গা থেকে তুমি শিখতে পারবে। আচ্ছা, আজকে আমরা শুরুর দিকে একটু সমস্যা হওয়াতে একটু দেরিতে ক্লাসটা শুরু করতে পারতেছি। সেক্ষেত্রে তোমরা বিষয়গুলো দেখো, বইয়ের যে অংশে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখবা। এই ক্ষেত্রে তোমাদেরকে আবারও বলে রাখি যে আমরা আজকে ক্যালকুলাস এর বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব। অর্থাৎ এর আগেও আমরা পড়ছি, ক্যালকুলাসের বিষয়টা অনেকদিন ধরে পড়ি নাই। ফলে আগের সূত্রগুলো যাচাই বাছাই করে দেখে নাও। তারপরে আজকে ক্লাসটা একবারে বুঝবা না, দুইবার দেখো, তিনবার দেখো, তারপরে তুমি বইটা দেখো। তাহলে দেখবা যে তোমার কাছে অনেকটা বোধগম্য হয়ে গেছে। এরপরে তুমি আমাকে প্রশ্ন করলে বিষয়টা তোমার জন্য বুঝতে সুবিধা হবে, আমার বোঝাতেও তোমাকে সহজ হবে। আমি বলতেছি যে আমরা আজকে থিওরিটিক্যালি আমরা গতদিন পড়তেছিলাম যে কোথাও যদি পরিবর্তনশীল তড়িৎ প্রবাহিত হয় কোনো বর্তনীতে বা কোনো তারের ভেতর দিয়ে, তাহলে তার চারিপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে পরিবর্তনশীল তড়িৎ প্রবাহের কারণে যে চৌম্বকের সৃষ্টি হয় সেটাকে আমরা বলতেছি তাড়িত চুম্বক। আর এই চুম্বকের পরিমাণটা কতটুকু হবে সেই সম্পর্কে বিজ্ঞানী আমাদেরকে বিও-সেভার্ট একটা সূত্র দিয়েছিল। সেই সূত্রটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। যাদের এখনো ওই ক্লাসটা দেখা হয়নি, আগে ওই ক্লাসটা দেখবা, তারপরে এই ক্লাসটা খেয়াল করবা। আচ্ছা, বিও-সেভার্টের সূত্রের প্রয়োগটা না আমরা আজকে করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের বলা ছিল যে একটা ক্ষুদ্র পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই চৌম্বক ক্ষেত্রের মান কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহের উপরে নির্ভর করে, তারের দৈর্ঘ্যের উপরে নির্ভর করে, তারপরে তার থেকে ওই বিন্দুর সংযোগকারী সরলরেখার মধ্যবর্তী দূরত্বের উপরে নির্ভর করে, এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন ফাংশনের উপরে নির্ভর করে। তাহলে তার থেকে ভিন্ন ভিন্ন দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান ভিন্ন ভিন্ন হবে। আমরা এই সূত্রটা যদি একটু ভালো করে বুঝে থাকি তাহলে সহজেই বুঝতে পারবো। এখন আমরা দেখি যে রাস্তায় প্রতিনিয়ত আমাদের বিদ্যুতের লাইনগুলো চলে গেছে। এই বিদ্যুতের লাইন থেকে কতটুকু দূরত্বে থাকলে আমরা নিরাপদে থাকবো, সেই বিষয়গুলোর সাথে এই সংশ্লিষ্ট, অর্থাৎ আমাদের বাহ্যিক জীবনে প্র্যাকটিক্যাল বলা যেতে পারে এই বিষয়টা। আচ্ছা, তাহলে আজকের আলোচনার বিষয়টা হচ্ছে অসীম দৈর্ঘ্য বিশিষ্ট রিজু। রিজু মানেই হচ্ছে বাংলা শব্দ সোজা। তাহলে রিজু বা সোজা বিদ্যুৎ পরিবাহী দরুণ চৌম্বক ক্ষেত্র। আমি কিন্তু শুরুতে বলতেছি অসীম দৈর্ঘ্যের, তার মানে আমার কিন্তু আমরা রাস্তায় 10 নম্বর থেকে শুরু হয়ে তারটা যে এসে 14 নম্বরে শেষ হয়েছে এরকম কথা নাই, তারটা কিন্তু চলতেই আছে।
তাহলে তারটা যে কোথায় যে শেষ হয়েছে আমি কিন্তু জানি না, সেই কারণে আমরা বলতেছি অসীম দৈর্ঘ্যের একটা সোজা বিদ্যুৎবাহী পরিবাহী দরুন চৌম্বক ক্ষেত্রটা তার থেকে কত দূরে কতটুকু উৎপন্ন হবে সেটা ক্যালকুলেট করব। আরেকটা ক্যালকুলেট করতে চাই বিদ্যুৎবাহী বৃত্তাকার কুণ্ডলী, অর্থাৎ আমি তার দিয়ে যদি একটা কুণ্ডলী বা কয়েল ক্রিয়েট করি কোনো একটা সার্কিটে, সেক্ষেত্রে তার কেন্দ্রে চৌম্বক প্রাবল্যটা। আমাদের কাছে এই দুটার মধ্যে আবার কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য আমরা পাবো। আমরা একই পরিমাণ তার নিলাম, সে তার থেকে একই পরিমাণ দূরত্বে এটার জন্য চৌম্বক ক্ষেত্র, আর ওই তার দিয়ে আমি পেঁচিয়ে কুণ্ডলী বানালাম, সেই কুণ্ডলী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কোন ক্ষেত্রে বেশি হবে কোন ক্ষেত্রে কম হবে। আরেকটা আমরা আজকে শিখবো যে অ্যাম্পিয়ারের সূত্র। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে শুরু থেকে আমরা চাচ্ছি, আমি এই অংশগুলো মুছে দিলাম, তোমরা খাতায় কি কি পড়ানো হবে সেটা তুলে নাও, তারপরে আবার ক্যাপশন দিয়ে এটা শুরু করতে পারো চাইলে। এবং এটা অবশ্যই একটা বড় প্রশ্ন আকারে পরীক্ষায় আসে, এবং এটার উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করা যায়। তাহলে আমরা একটা চিত্র আঁকতে পারি। আর কিছু ভাষাগত দিক হয়তো থাকবে, সেই ভাষাগত দিক আমি এখানে হয়তো এতটা লিখবো না, সেটা তোমরা আগে বুঝে নাও, পরে বই থেকে বা গাইড থেকে আমরা সুন্দর করে গুছিয়ে নোট আকারে পড়াশোনাটা করব। তাহলে আমি এটা অসীম দৈর্ঘ্য আঁকতে পারতেছি না, আমি মোটামুটি এটা একটা বিদ্যুৎবাহী তার বিবেচনা করতে পারি। এই বিদ্যুৎবাহী তারের এইটুকু একটা ক্ষুদ্র পোর্শন নিলাম, যেটা আমরা এর আগেও নিছি, এটাকে ডিএল দৈর্ঘ্য বলতেছি। এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এদিক থেকে এইদিকে। এখন তার থেকে আমার তো ইচ্ছা স্বাধীন আছে, আমি চাচ্ছি যে আমি এই জায়গায় চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই, বা এই জায়গায় নির্ণয় করতে চাই, বা এদিকে নির্ণয় করতে চাই, সেটা আমার মানে আমার নিজের ইচ্ছার উপর নির্ভর করতে পারে। কিন্তু তারপরে যখন সূত্রটা দাঁড় হয়ে যাবে, তাহলে আমি তখন কোন জায়গায় কতটুকু হবে সেটা সহজে নির্ণয় করতে পারবো। কারণ আমি ধরে নিচ্ছি এই জায়গাতে একটা দূরত্ব এরকম একটা দূরত্ব বিন্দু হচ্ছে পি। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করতে চাই, তাহলে সম্পূর্ণ তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় কতটুকু হবে সেটা বের করতে চাই। তাহলে পি বিন্দু থেকে তারের উপর আমি একটা লম্ব টানলাম, সেই লম্বটাকে বলতেছি লম্ব দূরত্ব। তাহলে এই লম্ব দূরত্বকে আমরা স্মল লেটারে এ দ্বারা ডিফাইন করতেছি, আর আমি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল থেকে এই লম্ব দূরত্বের দৈর্ঘ্যটাকে এল দ্বারা ডিফাইন করতেছি। ডিএল কিন্তু আমার শুধুমাত্র এতটুকুর জন্য, আর এই এর কেন্দ্র থেকে এই লম্ব দূরত্বের দূরত্বকে আমরা এল দ্বারা ডিফাইন করতেছি। তড়িৎ এই দিক থেকে এদিকে প্রবাহিত হলে এই কোণটাকে আমরা থিটা হিসেবে চিহ্নিত করব। আমরা গত দিনের কোণটা থেকে খেয়াল করলে বুঝতে পারবো। এখন তারের তো শুরু এবং শেষ আছে, সেটা যত বড়ই হোক না কেন, তাহলে আমরা আপাতত ধরে নিচ্ছি যে এর একটা প্রান্ত এইদিকে আঁকার চেষ্টা করতেছে। এই প্রান্ত থেকে এই বিন্দুর জন্য, এই বিন্দুতে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার জন্য পি বিন্দুতে কত, আর এই বিন্দুতে তার জন্য কত, সেটা সম্পূর্ণটা জানলেই তো আমি পি বিন্দুর জন্য চৌম্বক ক্ষেত্রটা কতটুকু উৎপন্ন হবে সেটা পাবো। তাহলে চিত্রে আমার এইদিকে একটা কোণ পাওয়া গেল, এটাকে আমি নাম দিলাম থিটা 1, আর এই পাশে একটা কোণ, সেটা হলো থিটা 2। এখন কোণগুলো কিন্তু একই দিকে, পরপর বিদ্যুৎ পরিবাহীর সাথে বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হচ্ছে তার সাথে কোণের দিকটা কিন্তু একই দিকে। জাস্ট পি বিন্দু থেকে তারের এই প্রান্ত এবং এই প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ তারের জন্য আমরা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা ক্যালকুলেট করতে চাই। তাহলে আমার এই তারটা আমি ধরে নিতে পারি যে এটা এক্স অক্ষ বরাবর তারটা আছে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি একটা তার হয় এবং তার মধ্যে যদি আই মানের বিদ্যুৎ প্রবাহিত হয়, তারের ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য এই ডিএল থেকে পি বিন্দুর দূরত্বকে আমরা স্মল লেটারে আর বলতে পারি, যে এই আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত সেটা আমরা বায়ট-স্যাভার্টের সূত্র থেকে অ্যাপ্লাই করব। তারপরে সম্পূর্ণ তারের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এতটুকু ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য যা পাবো নিশ্চয়ই সম্পূর্ণ তারের জন্য তার থেকে বেশি পাবো। তাহলে বেশি পাওয়ার অর্থই কিন্তু ক্যালকুলাসের ইন্টিগ্রেশন করতে হবে আমাকে। তাহলে সেই কারণে ইন্টিগ্রেশন ফর্মুলাটা আমাকে এখানে
নিয়ে আসতে হবে। তাহলে এই বিষয়টা আমাদের বুঝতে হচ্ছে। তাহলে আমরা সংক্ষেপে শুরু করতে পারি যে মনে করি এক্স অক্ষ বরাবর অসীম দৈর্ঘ্যের তারের মধ্য দিয়ে I অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারের ক্ষুদ্র দৈর্ঘ্য dl এর জন্য r দূরত্বে P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এটা আমরা বিও-স্যাভার্টের সূত্র, যেটা সেই বিও-স্যাভার্টের সূত্রটা লিখতে পারি। তাহলে বিও-স্যাভার্টের সূত্র মতে ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র সেটা ডিবি সমান আমরা যেটা পাইছি সেটা লিখতেছি মিউ নট ডিভাইড বাই 4 পাই। এটা কিন্তু ফাঁকা মানে আসলে গুণ, তড়িৎবাহী তারের মধ্যে যে আই মানে তৈরি করে হচ্ছে আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কয়ার। এইটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে শিখেছি। তাহলে এই ডিএল এর জন্য আর দূরত্ব পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে এতটুকু, কারণ সম্পূর্ণ তারের জন্য আমাকে বের করতে হবে। তাহলে সেই অর্থে আমরা সম্পূর্ণ তারের জন্য যেটা করতে পারি সেটা হলো এখন সমাকলন করতে হবে। আর সমাকলন করার ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে যে সমীকরণে পরিবর্তনশীল চলক কি কি আছে। দেখো আইটা না একটা নির্দিষ্ট তড়িৎ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই কারণে এটাকে ফিক্সড, এটা ধ্রুবক, এটা ধ্রুবক, এটা ধ্রুবক। ডিএলটা আস্তে আস্তে যত বড় তার হবে, 1 কিলোমিটার হতে পারে, 10 কিলোমিটার হতে পারে, 5000 কিলোমিটার হতে পারে, তাহলে ডিএলটা দৈর্ঘ্যটা পরিবর্তনশীল চলক। থেটাটা তো আমি যখন এই বিন্দুতে ছিল তখন থেটার এক মান, যত দূরে যাচ্ছি সেক্ষেত্রে থেটার মানটা পরিবর্তন হয়ে এরকম আসতেছে, এইদিকে যত দূরে যাচ্ছি থেটার মানটা পরিবর্তন হয়ে থেটা 2 হচ্ছে, ফলে থেটাটা পরিবর্তনশীল চলক। এই বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আর, তাহলে এই আর এই আর নিশ্চয়ই এক না। আবার দেখা যাচ্ছে পি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর, তাহলে এই আরটা পরিবর্তনশীল চলক। তাহলে সব তিনটা পরিবর্তনশীল চলক আছে, সেই কারণে তিনটা চলক রেখে আমি কখনোই সমাকলন করতে পারবো না। সেই অর্থে আমাকে তিনটা থেকে কনভার্ট করে যে কোনো একটাতে পরিবর্তনশীল চলকে নিয়ে আসতে হবে। এখন আমি এই ডিএলটা থেকে আর এর দূরত্ব, এই পি এর দূরত্বটা বা এই দূরত্বটা আমার ফিক্সড, আইটা ফিক্সড, ফলে আমি এই লম্ব দূরত্ব এ এটা ফিক্সড রেখে পি বিন্দু থেকে মনে করো যে 10 সেন্টিমিটার দূরে, তার থেকে যত দূরেই হোক না কেন মনে করো যে লম্ব দূরত্ব 10 সেন্টিমিটার দূরে আমি চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করতেছি। তাহলে এই দূরত্বটা এল, তার সাপেক্ষে এটা ফিক্সড। তাহলে সেই কারণে আমি এল এবং এতে বাকি চলকগুলো পরিবর্তনটাকে কনভার্ট করতে চাই। তাহলে প্রথমে আসো আমরা জানি cot থিটা tan থিটা সমান জানি লম্ব বাই ভূমি, তাহলে এই ত্রিভুজটা যদি নেই তাহলে লম্ব এটা, ভূমি এটা, cot থিটা হলে কি হবে ভূমি বাই লম্ব, মানে ভূমিটা হচ্ছে এল, লম্বটা হচ্ছে এ, বা এল সমান আমরা দেখতে পাবো এ cot থিটা। এখানে কিন্তু আমার এল নাই, ডিএল আছে, অতএব আমাকে এটাকে অন্তরীকরণ ফরম্যাটে লিখতে হবে, বা এটাকে যদি থিটা সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে সেক্ষেত্রে ডিএল বাই ডি থিটা
তাহলে এই পাশে cot θ অন্তরীকরণ, এটা এর যেহেতু ধ্রুবক লম্ব দূরত্ব ফিক্সড, ফলে এটা ফিক্সড থাকবে। cot θ করলে হবে মাইনাস cosec স্কয়ার থিটা। তোমরা একটু দেখে নিবা, cot θ অন্তরীকরণ হচ্ছে cosec স্কয়ার থিটা, আবার থিটার অন্তরীকরণ করলে 1 হবে, ফলে এটা আর লিখলাম না। তাহলে সেই অর্থে আমরা এটা পাই। এখন আমরা শুধু ডিএল এর জন্য বের করতে চাচ্ছি। ডিএল সমান তাহলে কি লিখতে পারবো, বা ডিএল সমান লিখতে চাইলে লিখবো মাইনাস এ cosec স্কয়ার থিটা ইনটু ডি থিটা। আমি আবারও বলতেছি, আমরা কিন্তু এগুলো ম্যাথমেটিক্স থেকে নিয়ে আসছি ধার করে, এটা কিন্তু আমার ফিজিক্সের পার্ট না। ফিজিক্সটা বুঝতে হলে আমার ম্যাথের সাহায্য নিতে হচ্ছে, সেই কারণে অনেক ক্ষেত্রে cot θ অন্তরীকরণ যে মাইনাস cosec স্কয়ার থিটা, এটা কিন্তু তোমরা ম্যাথ থেকেই শিখবা, সেই অর্থে আমি সরাসরি লিখতেছি। আচ্ছা, এটা কিভাবে আসলো, যদি এই ধরনের বোকার মতো প্রশ্ন করো তাহলে কিন্তু আমার জন্য বিব্রতকর অবস্থা তৈরি হবে। এইটা ম্যাথমেটিক্সের স্যার তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে, আমাকে বুঝাইতে হলে আমাকে আবার পড়াশোনা করতে হবে, কারণ আমি পড়ছি সেটা ভুলে গেছি। আচ্ছা, তাহলে ডিএল এর পরিবর্তে এ cosec স্কয়ার থিটা ডি থিটা পেলাম। এটা কেন পেলাম সেটা আমি পরে আসতেছি। আচ্ছা, আবার cosec থিটা COSEC cosec থিটা, sin থিটার বিপরীত হচ্ছে cosec থিটা। তাহলে cos থিটা সমান sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে cosec থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব a। তাহলে r সমান লেখা যাবে a cosec থিটা। তাহলে আমি r এর পরিবর্তে a cosec থিটা বসাই দেব এখানে, dl এর পরিবর্তে মাইনাস a cosec স্কয়ার থিটা d থিটা বসাই দিব, দিয়ে কাটাকাটি করলে দেখবো 1 নম্বর সমীকরণটা একটা রূপে আসবে। তাহলে সেই অর্থে আমি নিচের দিকে লিখতে চাচ্ছি, এটা তোমাদের খাতায় আছে এই কারণে আমি মুছে দিলাম। তাহলে 1, 2 ও 3 নং সমীকরণ হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা ডিবি সমান হচ্ছে মিউ নট ডিভাইড বাই 4 পাই। এই ক্ষেত্রে আইটাকে পাশে নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই, গুণ আকারে আছে উপরে গুণ। ডিএল এর পরিবর্তে লিখতেছি মাইনাস এ COSEC cosec স্কয়ার থিটা ইনটু ডি থিটা, সাথে ছিল sin থিটা, আর নিচে ছিল আর স্কয়ার। আর স্কয়ারের পরিবর্তে যদি লিখি তাহলে এটা হবে a স্কয়ার cosec স্কয়ার থিটা। তাহলে এই কাটা যাবে একটা, এই cosec স্কয়ার থিটা কাটা যাবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে সমীকরণটার একটা চেহারা পাবো, সেটা হলো ডিবি সমান, এই মাইনাসটা সামনে চলে আসলো, মিউ নট আই ডিভাইড বাই 4 পাই। এক্ষেত্রে এ একটা নিচে থেকে গেছে, সেই এটাকে নিচে আমি এভাবে লিখলাম। এই cosec স্কয়ার থিটা কেটে গেলে ডি থিটা তো থাকতেছে, সেই কারণে আমরা এই ক্ষেত্রে sin থিটা ইনটু ডি থিটা লিখলাম। আমি কিন্তু এতক্ষণ যা করছি শুধুমাত্র ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের একটা সমীকরণ মডিফাইড রূপ নিয়ে আসছি, যেখানে শুধুমাত্র থিটাটাই পরিবর্তনশীল চলক আর বাকি সবগুলো এগুলো ধ্রুবক। তাহলে এখন আমি যদি অসীম দৈর্ঘ্যের তারের জন্য সমাকলন করি, তাহলে থিটাটার মানটা, লিমিটটা যদি আমি বসাই, থিটাটা কত থেকে কত পরিবর্তনশীল হবে, তার কারণে আমি সম্পূর্ণ তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পেয়ে যাব। তাহলে এই পর্যন্ত আমরা আসার পরে এখন দেখো, আমি যত দূরে যেতে থাকবো এই কোণটা ছোট হচ্ছে, ছোট হতে 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 সর্বনিম্ন 0 হবে। এদিকে যত দূরে যেতে থাকবো এই কোণটা বড় হতে 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 এটা 180 ডিগ্রি কোণ হবে। সেই কারণে থিটা 1 সমান 0 ডিগ্রি হতে থিটা 2 সমান 180 ডিগ্রি, এই সীমার মধ্যে, সীমার
মধ্যে সমাকলন করে পাই। আচ্ছা, তোমাদের এখন শেখার সময়, এই সময়টা একেবারে নতুন অবস্থায় আছো তোমরা, এই বিষয়গুলো তোমরা জানো না, শেখো নাই কখনো। তাহলে এই বিষয়গুলো জানতে যে তোমাদের সমস্যা হবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করে জেনে নিতে পারো, অথবা তোমাদের যদি মনে হয় যে আরও অধিকতর বিষয়টা বোঝার জন্য দরকার, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে তোমরা অনেকেই অনেক জায়গায় হয়তো কোচিং সেন্টারের সাথে ইনভলভ হয়ে আসো। আমি বারবার বলতেছি যে আমরা যেহেতু তোমাদেরকে বিষয়গুলো যেভাবে পড়াচ্ছি, চেষ্টা করতেছি যে তোমাদের কারো কাছে যাওয়ার যেন দরকার না হয়। এর বাইরেও যদি তোমাদের দরকার মনে হয়, তাহলে অবশ্যই আমরা কলেজে যারা আছি সংশ্লিষ্ট তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথেই সংযুক্ত থাকো। এক্ষেত্রে তুমি বিষয়টা, আমি একজন টিচার বুঝি যে আমার যদি নিজের একটা সন্তান থাকে আর যদি বাইরের একজন আত্মীয় এসে আমার কাছে আবদার করে, তাহলে আমি কার আবদারটা বেশি রাখবো? নিশ্চয়ই আমার সন্তানের আবদারটাই বেশি রাখবো। সেই কারণে তোমরা আমার সন্তান সমতুল্য। তোমাদের যে কোনো ধরনের সমস্যাটা আমি আগে বুঝবো এবং সেই অনুযায়ী তোমাদের মতটাকে প্রাধান্য দিয়ে সেই বিষয়টাকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি বাইরের কোনো এক টিচারের কাছে যখন পড়তে যাবা, তখন সে হয়তো তার স্টুডেন্টের ফেভারে তোমার সে কথা বলবে, সবসময়ের জন্য তারা যে সমস্যাটা ফেস করবে সেই বিষয়টা নিয়ে কথা বলবে, তোমার সমস্যা নিয়ে কথা বলতে চাইবে না। সেই কারণে কষ্ট হলেও আমি বলতেছি, এবং এইটার সুফল তুমি পরবর্তীতে পাবা। আমি কাউকে বলতেছি না যে তোমাদেরকে পড়তে হবে, আমি বলতেছি যারা মনে করতেছে যে আমি পিছিয়ে পড়ছি, আমি অনেকদিন পড়াশোনা করি নাই, আমি কিভাবে সামনে ভালো করব, এই হতাশা নিয়ে আসো, তাদের জন্য বলতেছি যে তোমরা যদি পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবো। আমরা কলেজে যে কয়জন টিচার তোমাদের সাথে ফিজিক্স নেই, আশা করতেছি তোমরা সবাইকেই চেনো। সেই সব টিচারের মধ্যে থেকে তোমার যেটা পছন্দ হয়, যে কোনো টিচারের সাথে তুমি সংযুক্ত থেকে পড়াশোনাটাকে এগিয়ে নাও, তুমি নিজের জীবনে প্রতিষ্ঠিত হও, এই প্রত্যাশা করতেছি আমি তোমাদের কাছে। তাহলে এই প্রত্যাশাটার পেছনে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে যখন তুমি আমার সাথে কলেজে আসো, আমার সাথে ব্যক্তিগতভাবে পড়াশোনায় ইনভলভ হচ্ছ, তখন তোমার সম্পর্কে আমার জানতে বুঝতে সহজ হবে। তোমার কোথায় প্রবলেম সেটা আমি সহজে ধরতে পারবো এবং তার সমাধানটা সহজে দিতে পারবো। এই সময়টাতে আমরা সময় এবং অর্থ দুটাকেই ব্যয় করব। কার্পণ্য করলে সেটাকে তোমার অনেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে বাধার সম্মুখীন বাধা তৈরি হবে। সেই কারণে এই বিষয়গুলোকে মাথায় নিয়ে আগাবো। আমরা অনেক ক্ষেত্রে অনেক টাকা পয়সা খরচ করতেছি, কিন্তু পড়াশোনার ব্যাপারে আমরা অনেকটাই উদাসীন হয়ে গেছি। পড়াশোনাটা করতে হবে নিজের চাহিদা, নিজের ইচ্ছার উপরে। তুমি কি হতে চাও, তোমার বিষয়, তোমার জীবনটাকে কোন দিকে নিয়ে যেতে চাও, তার জন্য কিন্তু একজন টিচারের ভূমিকা অনেক বেশি। সেই কারণে আমি বলতেছি না যে তুমি একা একা বাসায় অনেক কিছু করে ফেলতে পারবা না, তা না, কিন্তু সেটা শতকরা দেখা হচ্ছে একজন বা দুইজন পারবে। বাকিদের ক্ষেত্রে তাদেরকে যদি গাইড করা না হয়, তাহলে তারা হয় ঝরে পড়বে, না হলে দেখা যাচ্ছে তাদের ডিজায়ার্ড পজিশনে তারা পৌঁছাতে পারবে না। আচ্ছা, যাই হোক, এই কারণে এত কিছু কথা বলা তোমাদের জন্য। তোমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু বোঝো, অনেক ক্ষেত্রে অনেক কিছু বুঝতে চাও না, সেই কারণেই আজকে আমি এই কথাগুলো তোমাদেরকে বললাম। আচ্ছা, θ1 সমান 0 হতে θ2 180 ডিগ্রি, অর্থাৎ আমি এইদিকে তারটা তো অসীম, আমি তো এইটুকু আঁকছি। যত দূরে যেতে থাকবো, এই দূরত্বটা যখন আঁকতে থাকবো, তখন এই কোণটা ছোট হতে হতে সর্বনিম্ন 0 হবে। আর এইদিকে যত দূরে যেতে থাকবো, এখান থেকে টানতে থাকলে ওই কোণটার মান, এই কোণটার মান বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 180 হবে। ফলে আমি সম্পূর্ণ অসীম দৈর্ঘ্যের জন্য 0 থেকে 180 এই সীমার মধ্যে সমাকলন করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমার সমাকলন চিহ্নটা তোমরা জানো, এটা ডিবি, এই পাশে মাইনাস ধ্রুবক যেগুলো সেগুলোকে বাইরে রেখে দেই, নিউ নট আই, ধ্রুবকের সমাকলন হয় না, এই ইন্টিগ্রেশন চিহ্নটা এখানে দিলাম, সাইন থেটা ডি থেটা। আমি যদি সামনেও দিতাম তাতে খুব বেশি ভুল হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে লিমিটটা বসাচ্ছি θ1 থেকে θ2। তাহলে এইটাকে অন্তরীকরণ সমাকলন করলে এটা সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্র বি হবে। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস নিউ নট আই ডিভাইড বাই 4 পাই এ, সাইন থেটার অন্তরীকরণ করলে হয় মাইনাস কস থেটা।
আচ্ছা, থিটার সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ, ফলে থিটাটা অন্তরীকরণ করলে 1 হয়ে যাবে, সমাকলন করলে 1 হবে। সেই অর্থে এখানে লিমিটটা হবে থিটা 1 থেকে থিটা 2। এই মাইনাসটাকে যদি বাইরে বের করে দাও তাহলেও হবে, না পরে দিলেও হবে। মাইনাসটা বের করে দিলে মাইনাসের প্লাস হয়ে গেল মিউ নট আই ডিভাইডেড 4 পাই এ, ভেতরে কিন্তু মাইনাস নাই, তাহলে সেই মাইনাসটা না থাকার কারণে লিমিট বসানোর নিয়ম কি, আপার লিমিট পরিবর্তনশীল চলো থিটা মাইনাস লোয়ার লিমিট, ফলে আপার লিমিট হচ্ছে থিটার জায়গায় হবে থিটা 2 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে থিটা 1। এটা ফার্স্ট ব্র্যাকেটও রাখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যাই দিই, কোনো সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত আসার পর থিটা 2 এবং থিটা 1 এর কিন্তু মান ফিক্সড বলে দিছে, একটা হচ্ছে 1 আর একটা 180 ডিগ্রি। তাহলে sin cos 0 ডিগ্রির মান তোমরা জানো 1, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণটাতে এটা হবে b সমান মিউ নট আই ডিভাইডেড 4 পাই এ। এই ক্ষেত্রে মানটা যদি বসাই, এটা আমার লেখা খেয়াল করো কিউ মনে হতে পারে, এটা আসলে স্মল লেটার এ। আমি অনেক ক্ষেত্রে ছোটবেলা থেকে এভাবে শেখার কারণে এটা, আচ্ছা এটা 1 দিলাম, তাহলে এটা -1, ফলে -1 সে প্লাস হয়ে গেছে। তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে ফাইনালি যেটা হবে সেটা হলো মিউ নট আই ডিভাইডেড 2 পাই এ। তাহলে এই সমীকরণটাই আমার ফাইনাল সমীকরণ। একটা অসীম দৈর্ঘ্য, সেটা কত বড় দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা কিন্তু এখানে কোথাও উল্লেখ নাই। সেটা 1 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার যাই হোক, সেটা বিষয় না। সেটা হচ্ছে তার ভিতরে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে আর তার থেকে কত দূরে লম্ব দূরত্বে, এইটা দূরত্ব। অর্থাৎ সেটা 10 সেন্টিমিটার হলে একরকম মান হবে, 20 সেন্টিমিটার হলে একরকম মান হবে। মিউ নট ধ্রুব, পাই ধ্রুব। ফলে আমি একটা সম্পূর্ণ সোজা তড়িৎবাহী তার থেকে একটা লম্ব দূরত্ব যদি বিবেচনা করি যে এত দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত, আমি সহজেই সেটা এই সমীকরণ থেকে বের করতে পারবো। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মানটা জানলে সেটা আমার জন্য নিরাপদ না আমার জন্য ক্ষতির কারণ সেটা আমি বুঝতে পারবো। এবং দেখবা যে পাশাপাশি 2টা তার আছে, 3টা তার আছে, তাহলে প্রত্যেকটা তারই কিন্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তাহলে তারা আবার পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, সেক্ষেত্রে সেইগুলো বিষয়টাও আমরা পরবর্তীতে অ্যাপ্লিকেশনে শিখব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম নতুন জিনিস শিখতে কিছুটা সময় দিতেছি, সেই কারণে একটু সময় নিয়ে আমি পড়াচ্ছি। তারপর এরপরের পাঠটুকুতে আমরা চলে যাচ্ছি একটা বৃত্তাকার একটি তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। তাহলে এই অর্থে আমরা একটা বৃত্তাকার কুণ্ডলী আঁকার চেষ্টা করতেছি। বৃত্তটা বাঁকা হয়েছে, তোমরা একটা পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর করে তোমাদের খাতায় আঁকো। আমি চেষ্টা করতেছি যতটুকু পারা যায়। আচ্ছা, এটা মোটামুটি হয়েছে বলা যায়। তাহলে এর কেন্দ্রটা হচ্ছে এইটা, এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এদিক থেকে এইদিকে। আর আমার কাছে মনে হচ্ছে যেটা কিন্তু লাগাই দিচ্ছে, আসলে কিন্তু লাগানো না। আমরা পরপর অনেকগুলো টার্ন যদি এইভাবে আঁকি তাহলে সেক্ষেত্রে এরকমই মনে হয়। তাহলে সেই ক্ষেত্রে তার ক্ষুদ্র একটা অংশ আমি বিবেচনা করতেছি ডিএল, এইটুকু। সেটা একটা ফ্ল্যাট বা সোজা রেখা বলেই মনে হচ্ছে। সেই জায়গা থেকে আমি যদি এই জায়গায় কেন্দ্র পর্যন্ত দূরত্বকে আর বলি, তাহলে এই জায়গায় যে কোণ, এই কোণের মানটা থিটা সমান কিন্তু আমার 90 ডিগ্রি। অর্থাৎ ডিএল থেকে যদি আমরা স্পর্শকটা নিই, সেই স্পর্শক রেখাটা যে কোণের সৃষ্টি করছে সেই কোণটা অবশ্যই
90 ডিগ্রি কোণ। তাহলে এইটা হলো ও বিন্দু বা পি বিন্দু, আমি পি বিন্দু দিয়ে শিখছি তখন পি বিন্দু নাম দিই। তাহলে কেন্দ্রে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা বের করতে চাই। তাহলে চিত্রটা এরকম। এখন একটা পাকের জন্য বের করব, তারপরে আমরা শিখবো যে 10টা পাক হলে কত হয়, 20টা পাক হলে কত হবে, 100টা পাক হলে কত হবে। মনে করি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে I অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তারের ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য কেন্দ্রে অর্থাৎ আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের জন্য আমরা বিওস-স্যাভার্টের যে সূত্র সেটা, তাহলে সেক্ষেত্রে বিওস-স্যাভার্টের সূত্র মতে স্যাভার্টের সূত্র মতে সেক্ষেত্রে ক্ষুদ্র ডিবির জন্য, ডিএল এর জন্য ক্ষুদ্র যতটুকু চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটাকে আমরা ডিবি বলতেছি। ডিবিটা কিন্তু চৌম্বক ক্ষেত্র, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ডি দ্বারা ক্ষুদ্র অংশ বোঝানো হচ্ছে। আবার বলতেছি, আগে ক্লাস কেউ মিস করে গেলে সেটা আগে দেখে নাও। I ডিভাইড বাই 4 পাই I dl sin theta divided by r square। sin 90 ডিগ্রির মান কত আমরা জানি, সেটা হচ্ছে 1। সেই অর্থে আমরা চাইলে সেটাকে 1 লিখতে পারি বা ওটাকে নাও লিখতে পারি। যেহেতু sin 90 ডিগ্রি সমান 1, সুতরাং সেই অর্থে ডিবি সমান আমরা লিখব মিউ নট ডিভাইড বাই 4 পাই I dl ডিভাইড বাই r স্কয়ার। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখন এই সমীকরণের মধ্যে পরিবর্তনশীল চলক কোনটা আছে সেটা আগে দেখে নিই। তারপর তাদেরকে যদি পরিবর্তন করে একটা পরিবর্তনশীল চলকে নিয়ে আসা যায় তাহলে আমার জন্য সহজ হবে সম্পূর্ণ তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা। তাহলে তোমরা একটু চিন্তা করো তো, ব্রেনটাকে, আমার আইটা কি পরিবর্তনশীল না, আমি ধরে নিলাম যে একটা নির্দিষ্ট মানের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, ডিএল এইটা তো আমার তারটা তো যত বড় হতে থাকবে, তারের যত বড় অংশ বিবেচনা করতে থাকবে তত এটা পরিবর্তন হবে। আচ্ছা ঠিক আছে, তারটা এই আরটা এই বৃত্তাকার অবস্থায় এই তারের প্রত্যেকটা বিন্দু থেকে আমরা যদি পি এর দূরত্ব বিবেচনা করি, আরটা কিন্তু ফিক্সড ধ্রুবক। তাহলে আমার কিন্তু আই ধ্রুবক আর ধ্রুবক, শুধু ডিএলটা পরিবর্তনশীল চলক, অতএব আমার কোনো কিছু পরিবর্তন করতে হচ্ছে না। তাহলে এখন সম্পূর্ণ তারের জন্য আমরা যদি কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই তাহলে সমাকলন করতে হবে শুধু এল এর সাপেক্ষে। এলটা কতটুকু হবে, এলটা হবে 0 থেকে 2 পাই আর, অর্থাৎ পরিধির সমান। তাহলে সেক্ষেত্রে এল সমান 0 হতে এল সমান 2 পাই আর, এই
সীমার মধ্যে সমাকলন করে পাই। তাহলে এই সীমার মধ্যে যখন সমাকলন করতে চাচ্ছি সেই অর্থে আমরা সমাকলন চিহ্ন দিলাম ডিবি। এই পাশে ধ্রুবক যেগুলো সেগুলোকে বাইরে দাও, সমস্যা নাই। মিউ নট আই 4 পাই আর স্কোয়ার, সমাকলনটা শুধু ডিএল এর উপরে। এক্ষেত্রে পরিবর্তনশীল চলক এল সমান 0 থেকে এল সমান 2 পাই আর। তাহলে এখন আমরা জানি ডিবি সমান যদি করি তাহলে সেক্ষেত্রে বি হবে, এই ক্ষেত্রে এল ডিএল কে করলে এল হবে। তাহলে সেই ক্ষেত্রে মিউ নট আই ডিভাইড বাই 4 পাই আর স্কোয়ার, এটা শুধু এল হবে। লিমিট বসাইতে হবে 0 থেকে 2 পাই আর, এইটা। তাহলে আমরা এখন লিমিটে, এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট। তোমরা অলরেডি অনেকে শিখে ফেলছো কীভাবে বসাইতে হয়। সেই অর্থে মিউ নট আই ডিভাইড বাই 4 পাই আর স্কোয়ার, এল এর জায়গায় হবে 2 পাই আর মাইনাস এল এর জায়গায় হবে 0। গুণ যদি করো তাহলে সেক্ষেত্রে হবে মিউ নট আই, এই 2 পাই 4 পাই মিলে হয় 2 আর আর স্কোয়ার কাটলে হবে আর, তাহলে এটা হলো ডি। তাহলে আমার এক্ষেত্রে কুণ্ডলী কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ভর করবে আয়ের উপরে, কত বেশি তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর তারটা যত বেশি ব্যাসার্ধ কম হবে বি এর মান তত বেশি হবে। এখন তারটা কতটুকু তার নিয়ে করবো সেটা আমার বিষয় না, সেটা হচ্ছে এটা হলো একটা পাকের জন্য আমি বের করলাম। এখন যদি আমি এরকম 10টা পাক নেই, 20টা পাক নেই, পাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো সেটার জন্য আমরা মানটা তার মাল্টিপ্লিকেশন হবে, অর্থাৎ গুণিতক হবে। মানে এর পাকের কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র হবে, চৌম্বক ক্ষেত্র বি সমান হবে এন গুণিতক। তাহলে সেক্ষেত্রে মিউ নট এন আই ডিভাইড বাই 2 আর। আগেরটার সাথে কম্পেয়ার করে দেখো, একই পরিমাণে তার নিয়ে যদি আমি একটা সোজা তার হয় আর একটা যদি কুণ্ডলী বানাই, কোন ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে, কোন ক্ষেত্রে কম হবে। তুমি এই বিষয়টা, তোমার কাছে প্রশ্ন থাকলো, তুমি আমাকে অ্যান্সার দিবা। তাহলে এই বিষয়গুলো তোমরা একটু বাসায় পড়াশোনা করো, দেখো, বুঝো। তারপরেও যদি কোথাও কোনো প্রবলেম থাকে আলোচনা করতে আমি অবশ্যই তোমাদের জন্য সবসময়ের জন্য আগ্রহী। সেক্ষেত্রে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আর আমাদের এই ইন্টারনেটের যুগে অনেক প্রতিবন্ধকতা থাকবে, যেই কারণে আজকে সকালে ক্লাসটা আমি সঠিক সময় শুরু করতে পারিনি। এর আগের দিনেও কিছু প্রবলেম ছিল, তোমরা দেখছো, কিন্তু আমি চেষ্টা করি সর্বাত্মকভাবে তোমাদেরকে হেল্প করার জন্য। এখন অনেকে হয়তো অনেক ধরনের বাজে কথা বা বাজে মন্তব্য আমার সম্পর্কে বা দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের অন্য টিচার সম্পর্কে করতে পারে, কিন্তু জাজমেন্টটা তোমাকেই করতে হবে যে কে তোমাকে শেখানোর জন্য চেষ্টা করতেছে। আমি আশা করব সেই টিচারের সাথে তুমি সংযুক্ত হয়ে নিজের জীবনটাকে গড়ে নাও। তাহলে সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।